আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আর দেখতে দেখতে আমাদের মহালয়া কেটে গেল। খুব শীঘ্রই আমাদের ষষ্ঠীও চলে আসবে। আশা করছি তোমাদের সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে, এবং তোমরা কি কিনলে অবশ্যই কমেন্ট করে জানিও। কার কটা ড্রেস হয়েছে জানিও, কারণ এই পুজোটা আমাদের একটা ইমোশনের জায়গা। তো যাই হোক, আজকে তোমরা শুনবে তিনটি ঘটনাই তোমাদের ভালো লাগবে। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব। প্রথম ঘটনা। দাদা, আমি অসীম। অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা ঘটনা শেয়ার করব, বাট শেয়ার করব কিনা একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার কারণ আমি তোমাকে বলছি, যদিও আমার মনে কোনো দ্বিধাবোধ নেই। কেন বলছি এই কথাটা তুমি বুঝতে পারবে। কারণ হচ্ছে এই ঘটনাটা আমার দাদুকে কেন্দ্র করে। আর আমার দাদু সেই সময় রিক্সা চালাতো। আমি পুরো ঘটনাটা দাদুর ভাষাতেই লিখছি। তো যেহেতু দাদু রিক্সা চালাতো, এই কারণেই দ্বন্দ্বে ছিলাম যে ঘটনাটা শেয়ার করব কিনা, কারণ লোক তো এখন জাজ করে। যাই হোক, আমি সব কিছু সাইডে রেখে আমি আমার দাদুর ঘটনাটা বলছি, একেবারে দাদুর ভাষাতেই লিখছি। দাদু লিখছে, আমি রোজ রাত্রি পর্যন্ত রিক্সা চালাই। সংসার চালাতে দিনের ভাড়াই যা হয় তাতে পেট ভরে না, তাই বাধ্য হয়েই রাত বিরেতে নামতে হয় রাস্তায়। গ্রামের দিকটায় একটু কাজকর্ম থাকে। হাসপাতাল থেকে ফিরছে কেউ, স্টেশন থেকে নামছে কেউ, তাই পেটের দায়ে রাত জেগে ঘুরে বেড়াই। ওই রাতে আষাঢ় মাস, হালকা গরম, মাঝে মাঝে মেঘের চাঁদ ঢাকা পড়ে যাচ্ছিল। বাতাস ভারী হয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো আবার বৃষ্টি নামবে। রিকশার ঘরে লণ্ঠন জ্বলছে, তাই হালকা আলোতে সামনের রাস্তাটা দেখা যাচ্ছিল। কিন্তু সেই আলোই রাস্তাটা আরও অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল আশেপাশে কেউ নেই, অথচ গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি সব পাত্তা দিই না। ভেবেছিলাম ক্লান্তির কারণে মাথায় চাপ পড়ছে। একটু এগিয়ে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। গায়ে মোটা চাদর, মাথায় কাপড় ঢাকা। আমি ভেবেছিলাম শীত লাগছে বোধহয়, যদিও গরমই ছিল। লোকটা হাত তুলে থামালো। আমি রিকশাটা দাঁড় করালাম। সে ধীরে ধীরে উঠে বসল। বসার শব্দ কেমন যেন ভারী শোনালো। আমি ভাবলাম লোকটা হয়তো একটু মোটা হবে, কিন্তু পেছন ফিরে তাকাতেই বুঝলাম আসলে শরীর পাতলা, তবে তার মুখ দেখা যাচ্ছিল না, চাদর দিয়ে ঢেকে রেখেছিল। আমি জিজ্ঞেস করলাম, কই যাবেন? সে খুব আস্তে গলায় বলল, নদীর ধারের পথে। তখন রাত প্রায় 10:30। ওই পথটা আমি জানি, তবে খুব কম লোক রাতের সময় ওই দিকে যায়। আমি একটু অবাক হলেও কিছু বললাম না। রিক্সা চালাতে শুরু করলাম। হাওয়াটা কেমন যেন গুমোট হয়ে গেল। চারপাশে গ্রাম নিস্তব্ধ। ঘরগুলোতে লণ্ঠন আর বাতি জ্বলছিল। মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছিল। হঠাৎ মনে হলো রিক্সাটা ভারী হয়ে গেছে। লোকটা তো খুব ভারী নয়, তবুও যেন মনে হচ্ছে 2-3 জন বসেছে। আমি চাপ অনুভব করলাম। ঘাম হচ্ছিল, মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পিছনে তাকিয়ে দেখলাম লোকটা বসে আছে আগের মতোই, চাদর দিয়ে ঢাকা। কিন্তু এক মুহূর্তের জন্য মনে হলো তার চোখ জ্বলছে, যেন অন্ধকারের মধ্যে দুটো ছোট আলো জ্বলজ্বল করছে। আমি চোখ মুছে আবার তাকালাম। কিচ্ছু নেই, শুধু সে নিশ্চুপ বসে আছে। আমার গাটা শিউরে উঠল। ভাবলাম রাত বেশি হয়েছে, তাই ভুল দেখেছি। রিক্সা চালাতে চালাতে বুঝতে পারছিলাম রাস্তাটা দীর্ঘ হচ্ছে। যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। আমি তো রাস্তা রোজ চিনি, কিন্তু আজ মনে হচ্ছিল পথ শেষই হচ্ছে না। আশেপাশের সব এরকম, বাঁশঝাড়, খড়ের ঘর, মাঝে মাঝে আলো নিভে যাচ্ছে আবার জ্বলছে, যেন সব কিছু অস্বাভাবিক। আমি ভয়ে কিছু না বলে চালিয়ে যাচ্ছিলাম। পেছন থেকে হঠাৎ সেই লোকটা একেবারে কানে ফিস ফিস করে বলল, আর একটু সামনে গিয়ে থামিও। তখন আমার বুকের ভেতর যেন কেঁপে উঠল, কারণ আমি স্পষ্ট বুঝলাম
সে ঠিক আমার কানের পাশে মুখটা এনেছিল, অথচ আমি রিকশার সামনের দিকে চালাচ্ছি। পেছন থেকে কেউ এভাবে সামনে মুখ আনতে পারে না। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম সে তখনও পেছনে বসে আছে নিশ্চুপ হয়ে। ঠান্ডা ঘাম গায়ে ভিজে যাচ্ছিল। আমি মুখে কিছু বললাম না, কেবল রিকশাটা টানতে টানতে মনে হচ্ছিল আমি যেন অচেনা কোনো অন্ধকারের ভেতরে ঢুকে যাচ্ছি। হঠাৎ দেখি রাস্তার পাশে বিশাল এক গাছ। আগে তো গাছ দেখিনি, কিন্তু এখন চোখে পড়ছে। সেই গাছের নিচে পানি জমে আছে, আর তাতে চাঁদের আলো পড়ছে। আমি থামতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো পেছন থেকে সে ঠান্ডা গলায় বলল, থামিও না, এগিয়ে যাও। আমি অবাক হয়ে থেমে গেলাম না, টেনে নিয়ে যেতে লাগলাম। আমার কানে যেন আবার ফিসফিস শব্দ বাজতে লাগলো। কারা যেন ধীরে ধীরে কথা বলছে, অথচ রাস্তার কোনো কেউ নেই, কেবল রিকশার চাকার শব্দ আর আমার হাঁপানোর শব্দ। এমন সময় মনে হলো রিকশার পেছনে দুইজন বসেছে। আমি একদম বুঝতে পারলাম, কিন্তু ঘাড় ঘুরিয়ে তাকাতে ভয় হচ্ছিল। তবুও সাহস করে তাকাতেই দেখি লোকটা একা নয়, পাশে যেন আরেকটা মুখ ভেসে উঠেছে। মুখটা বিকৃত, চোখগুলো ফাঁকা, যেন শুধু গর্ত, আর মুখের কোণে হাসি টেনে আছে। আমি আতঙ্কে প্রায় থেমে গেলাম। তখন আবার ফিসফিস শুনলাম, চল, এক্ষুনি চল। আমি আর দাঁড়ালাম না, শুধু টেনে চলতে লাগলাম। শরীর অবসন্ন, তবুও ভেতরে এক ভয় আমাকে ঠেলে দিয়ে যাচ্ছিল। রাস্তার বাঁশঝাড়গুলো যেন হঠাৎ উঁচু হয়ে যাচ্ছে। পাতায় ফাঁক দিয়ে চোখের আলো আসছিল, আর তাতে ছায়াগুলো মানুষের মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল। আমি চোখ নামিয়ে কেবল টেনে চললাম। তখন আমার কানে শোনা গেল গলার শব্দ। এবার গলা যেন লোকটার নয়, অন্য কারো। এটা এক অচেনা কণ্ঠস্বর, খুব শুকনো গলা। বলল, তুই দেরি করছিস কেন? আমি শিউরে উঠলাম। মনে হচ্ছিল রিকশার পেছনে এখন অনেকেই বসেছে, কিন্তু পেছনে তাকাতে আমার বুকটা ধুকপুক করছিল। আমি ভয়ে সামনে তাকিয়েই শুধু টেনে চলছিলাম। তখন হঠাৎ দেখি পথ ফুরিয়ে গেছে, চারপাশ অন্ধকার, কোনো আলো নেই, গাছপালা ঘিরে ধরেছে। আমি থেমে দাঁড়াতেই পেছন থেকে ঠান্ডা হাতে কাঁধে চাপ পড়ল। এত ঠান্ডা যে আমি চিৎকার করে উঠলাম, কিন্তু চারপাশে কোনো শব্দ বেরোলো না, শুধু বাতাসে একটা গুমোট চাপা শব্দ হলো। আমি তখন বুঝলাম এই রাতটা আমার জন্য সহজে শেষ হবে না। আমি দাঁড়িয়ে আছি, রিকশার হ্যান্ডেলে হাত শক্ত করে ধরে আছি, কিন্তু শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। কাঁধের ওপর যে ঠান্ডা হাতটা পড়েছিল সেটা মিলিয়ে গেলেও তার স্পর্শ যেন হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। পেছনে তাকাতে ইচ্ছে করছিল না, কিন্তু কিন্তু না তাকাতেও বুঝতে পারছিলাম ওখানে শুধু একজন নেই, একাধিক আছে। নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, কেউ খুব আস্তে হাসছে, কেউ ফিসফিস করছে, আর সেই শব্দে আমার বুক ধকপক করছিল। আমি মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছিলাম না, কেবল মনে হচ্ছিল গলায় যেন কোনো অদৃশ্য হাত চেপে আছে। একসময় হঠাৎ মনে হলো রিকশাটা নিজের থেকে নড়ছে। আমি টানছি না, অথচ ধীরে ধীরে এগোচ্ছে। আমি চমকে হ্যান্ডেল ধরে রাখতে গেলাম, কিন্তু মনে হলো কেউ পেছন থেকে ঠেলছে। ঠান্ডা ঠান্ডা বাতাস পিঠে লাগছিল। আমি বুঝতে পারছিলাম এ কোনো মানুষ নয়। আমি ভয় পেয়ে হঠাৎ ঘাড় ঘোরালাম, আর তখনই চোখে পড়ল রিকশার হুডের ভেতরে শুধু সেই চাদর ঢাকা লোকটা নেই, আরও দুটো মুখ। মুখ বলা চলে না, কেবল গাঢ় ছায়ার মতো, কিন্তু দুটো ফাঁকা গর্তের মতো চোখ, যেন অন্ধকার থেকেও গভীর অন্ধকার যেখানে জমে আছে। আর মুখে বিকৃত হাসি, দাঁতের মতো কিছু নেই, শুধু ঠোঁট কাটা। আমি চিৎকার করতে গিয়েও শব্দ করতে পারলাম না, শুধু গলার ভেতরে কেঁপে উঠল। আমি এক ঝটকায় রিকশাটা থামালাম। তখনই পেছন থেকে সেই প্রথম লোকটা বলল, থামলি কেন? কণ্ঠস্বরটা এত ঠান্ডা আর এত আস্তে যে মনে হলো কানে নয়, সরাসরি মাথার ভেতরে বাজছে। আমি থতমত খেয়ে দাঁড়িয়ে গেলাম। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম আমি যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো এখানেই শেষ হয়ে যাব। তাই আবার টানতে শুরু করলাম,
কিন্তু রাস্তাটা কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। যেদিকে যাচ্ছি সেদিকে শুধু অন্ধকার আর গাছপালা, মাঝে মাঝে কাকের ডাক ভেসে আসছে, অথচ রাত অনেক গভীর। চারিপাশে কোনো মানুষের চিহ্ন নেই। হঠাৎ আবার কানে শোনা গেল মহিলা কণ্ঠস্বর, কিন্তু এবার স্পষ্ট বলল, এবার থাম, এখানেই থাম। আমি আতকে উঠে থেমে গেলাম, কারণ কণ্ঠটা স্পষ্ট আমার রিকশার ঠিক পাশে শোনা গেল, অথচ আমি কাউকে দেখতে পেলাম না। আমি ধীরে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকাতেই দেখলাম রাস্তার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো লম্বা, কিন্তু মুখে কোনো অবয়ব নেই, শুধু অন্ধকার। সেই ছায়াটা ধীরে ধীরে হাত তুলল। হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন হাতের কাঠামো। সেই ইশারা করলো বাদিকের পথ ধরে যেতে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। পেছনে বসে থাকা চাদর ঢাকা লোকটা ঠান্ডা স্বরে বলল, যা, ও যেদিকে বলেছে সেদিকেই যা। আমি কাঁপতে কাঁপতে বাদিকের রাস্তা ধরলাম। রিকশাটা এত ভারী লাগছিল যে মনে হচ্ছিল পাথর টানছি। ঘাম ঝরছিল, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছিল, কিন্তু তখনও থেমে যাচ্ছিলাম। বাঘ ঘোরার পর দেখি একেবারে শুনশান মাঠের মতো একটা জায়গা, মাঝখানে একটা বড় অশ্বস্ত গাছ, চারিদিকে কুয়াশা নেমে এসেছে। অথচ আষাঢ় মাসে এরকম কুয়াশা থাকার কথা নয়। আমি থেমে গেলাম। রিকশার চাকা কাদায় ঢুকে থমকে গেল। হঠাৎ পেছন থেকে একসঙ্গে কয়েকটা কণ্ঠ শোনা গেল, এবার থাম, আমরা নেমে যাব। আমার গলাটা শুকিয়ে কাঠ। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলাম, কিন্তু সেই মুহূর্তে মনে হলো আমার মাথা ঘুরে যাচ্ছে, কারণ রিকশার ভেতরে এখন 4 জনের মতন বসে আছে। সবাই ছায়ার মতো, কিন্তু সবার চোখ ফাঁকা, কেবল কালো গর্ত আর মুখে টানা হাসি। আমি আতঙ্কে হ্যান্ডেল ছেড়ে দিলাম। রিকশাটা কেঁপে উঠল। তারা ধীরে ধীরে নেমে আসতে লাগলো, কিন্তু মাটিতে পা না দিয়েই ভেসে নামছে। আমার তখন পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল না। তাদের মধ্যে যে প্রথম লোকটা ছিল সে আমার দিকে মুখ তুলে তাকালো। তখন প্রথমবার তার মুখটা একটু খুলে গেল। আমি দেখলাম ভেতরে জিভ নেই, দাঁত নেই, শুধু একটা ফাঁকা গহ্বর। তার ভেতর থেকে বাতাসের মতো শব্দ বেরোচ্ছিল। তারপর সে আস্তে আস্তে বলল, আমাকে পৌঁছে দিলি, এখন তুই যাস। মনে রাখবি, আবার ডাকলে কিন্তু তুই আসবি। আমি বুঝলাম এ কোনো সাধারণ যাত্রী নয়। আমি হাঁপাতে হাঁপাতে রিকশার হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ তারা গাছটার দিকে এগোতে শুরু করলো, আর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি একা পড়ে গেলাম। তখনই বুঝলাম আমার শরীর ভিজে গেছে। চারপাশে তীব্র হাওয়া বইছে। আমি রিকশায় চড়ে বসে তাড়াহুড়ো করে রাস্তা ধরে ফিরতে শুরু করলাম, কিন্তু পথ যেন শেষই হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল একই জায়গায় ঘুরে ফিরে যাচ্ছি। গাছপালা, কাদা জল, কুয়াশা সব একরকম হয়ে আছে। তখন আমার মনে হলো পেছনে আবার কেউ বসেছে। রিকশা ভারী হয়ে উঠল। আমি থমকে গেলাম। সাহস করে পেছনে তাকাতেই দেখি ফাঁকা, কেউ নেই। তবুও ওজন টের পাচ্ছিলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বুঝলাম এরা আমাকে ছাড়বে না, নয়তো আমাকে নিয়ে যাবে। বুক ধুকপুক করতে করতে আমি চোখ বন্ধ করে টেনে চললাম। আর ভেতরে ভেতরে শুধু ভাবছিলাম এই রাত কবে শেষ হবে, আমি বাঁচব তো। সেদিন রাতের পর আমি প্রায় 3 মাস পর্যন্ত ওই রাস্তা ধরে কোথাও যাইনি। অপরিচিত কাউকে একেবারেই বিশ্বাস করতে পারতাম না, কিন্তু ভাগ্য এমনভাবে মানুষকে টেনে নেয় যে ভাগ্যের মাঝেও আবার সেই জায়গায় পড়তে হয়। 3 মাস পর একটা দরকারে আমাকে এক বন্ধুর বাড়িতে যেতে হচ্ছিল। রাত তখন 8টা বেজে গেছে। আমি ভেবেছিলাম অটো পাবো, কিন্তু ওইদিকে লাইনটা বন্ধ হয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে পরিচিত কারোর অপেক্ষা করছি। এমন সময় একজন এসে দাঁড়ালো। আমার তাকে দেখে মনে পড়ে গেল এ তো সেদিনের সেই লোকটা যাকে আমি দেখেছিলাম। তার বডি স্ট্রাকচার দেখে সেটাই মনে হচ্ছে। তারপরে আমি আর সহ্য করতে পারিনি। জোরে একটা চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলাম একদিন রাতে এক রিকশা চালককে দুষ্কৃতীরা ওই গাছটার নিচে মেরে ফেলে দিয়েছিল। তারপর থেকে সত্যি কথা বলতে আমি রিকশা চালানোই ছেড়ে দিয়েছিলাম। রাতের বেলা তো কোনোভাবেই যেতাম না।
তো দাদা, এই ছিল আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করছি তোমার এই ঘটনাটা ভালো লাগবে। সত্যি কথা বলতে আমার এই ঘটনাটা পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই তোমাকে আমি শেয়ার করলাম। অনেক দ্বিধা ছিল মনে, কিন্তু এতটাই ভালো লেগেছে যে আমি আর শেয়ার না করে পারলাম না। আশা করছি তোমারও ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল রিক্সা চালকের সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। যদিও তিনি বর্তমানে আর রিক্সা চালান না। এখনকার দিনে আমাদের এই সমাজে সত্যি কথা বলতে এসব আছে। উঁচু নিচু রিক্সা চালককে মানুষ ভালো চোখে দেখে না, এখনও আছে। আরে বাবা, তারাও তো মানুষ। যাই হোক, এই বিষয় নিয়ে বেশি কথা বাড়াবো না। আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু মনের মধ্যে দ্বিধা আছে, তারা একদম দ্বিধা রেখো না, ঘটনাটা শেয়ার করে দাও। যারা এখানে একবার ঘটনা পাঠিয়েছে তারা জানে এখানে সবাইকেই প্রায়োরিটি দেওয়া হয়। আশা করছি তোমরা নিরাশ হবে না। আর একটা কথা, ভৌতিক কথা, কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিত, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমি আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমার পরিবারের সঙ্গে ঘটেছে। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসা যাক। আমার এই ঘটনাটা অনেকটাই বড়। ঘটনাটা শুরু হয় আমাদের পাশের বাড়ির থেকে। ওই বাড়িতে ওরা মোট 4 জন। তাদের মধ্যে 2 মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে, আর একটা ছেলে আর দাদু। আমরা সবাই ওনাকে দাদু বলেই ডাকি। ঘটনাটা শুরু হয় ওই দাদার বিয়ে নিয়ে। দাদার বিয়ের জন্য অনেক মেয়ে দেখছিল দাদু, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। কারণ দাদু একটু লোভী প্রকৃতির লোক। যেখানে মেয়ে দেখতে যাই দেনা পাওনা হচ্ছে না, এই করে অনেক সম্পর্ক ভেঙেছে। একদিন তারা এক সম্বন্ধ দেখতে যায়। সেখানে দাদার মেয়েকে খুব পছন্দ হয়ে যায়, কিন্তু সমস্যাটা হচ্ছিল দেনা পাওনা নিয়ে। দাদু অনেক দেনা পাওনা চাইছিল, সে কারণে এই সম্বন্ধটাও ভেঙে যায়। এবার দাদার খুব মন খারাপ হয়। দাদার যে মেয়েটাকে খুব পছন্দ হয়েছে সে তার বাবাকে সেটা বলতে পারে না। দাদা মনের কষ্ট নিয়ে নেশা করতে শুরু করে। নেশার জন্য দাদার মুখে ক্যান্সার হয়ে যায়। দাদু দাদাকে অনেক ডাক্তার দেখায়, কিন্তু ভালো হয় না। তাই দাদু দাদাকে নিয়ে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখায়। দাদা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, কিন্তু অনেক টাকা খরচ হচ্ছিল। ডাক্তার বলছিল আরও কদিন সময় লাগবে, তাতে অনেক টাকাও খরচা হবে। তাই দাদু তার বড় মেয়ের সঙ্গে পরামর্শ করে ডাক্তারকে অনেক টাকা দিয়ে বললেন দাদাকে মেরে ফেলার জন্য। ডাক্তার সেই কথা মতো দাদাকে মেরে ফেলে। এবার মূল ঘটনায় আসি। দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমাদের পাড়ায় অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যেমন দাদার যে বন্ধুরা ছিল তাদের নাম ধরে ডাকতো। আমাদের পাড়ায় একটা ক্লাব আছে যেখানে সবাই মিলে বসে গল্প করত, তাস খেলতো। সেই রকমই একদিন সবাই তাস খেলছিল। তারা হঠাৎ দেখে তাদের পাশে ওই দাদাটা বসে আছে আর বলছে, অমিত আমিও খেলবো। এই কথা শুনে আর দেখে ওরা সবাই ওখান থেকে পালিয়ে যায়। তারপর একদিন ওই দাদার বাড়ির ওখানে একটা নিম গাছ আছে, আর আছে একটা টিপ কল। ওই রকমই একদিন রাতে, সময়টা হচ্ছে 12:30, পাশের বাড়ির এক দাদা রাতে কল আনতে গিয়েছিল। জল নেবার সময় সেই দাদাটা তার নাম ধরে বলে, কিরে জল নিতে আসছিস? এই কথা শুনে দাদা দৌড় দেয়। এরকম ঘটনা পাড়াতে কিছুদিন ঘটতেই থাকে। এই দাদার ভয়ে সন্ধ্যে 7টা বাজলে পুরো গ্রাম একদম শুনশান হয়ে যেত। সঙ্গে অদ্ভুত অদ্ভুত জিনিসও হতে থাকে। আমাদের 2টো রুম, একটা রুমে মা বাবা আর ভাই থাকে, আর একটাই আমি আর আমার বোন। ঘটনাটা শুরু হয় আমাদের রুম থেকে। রাতে যখন আমি আমার বোন ঘুমোতাম, একদিন হঠাৎ আমার মনে হতে লাগলো যে কেউ যেন আমাদের খাটের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি বলে রাখি এখানে আমার ঘুম বরাবরই খুব পাতলা, তাই বারবার ঘুম ভেঙে যায়। এরকম কয়েকদিন চলতে থাকলো। আমি ভাবলাম
আমার মনের ভুল হয়তো। সেই রাতে আমার সব ভুল ভাঙল, কারণ প্রতিদিনের মতো আমি আর আমার বোন ঘুমিয়ে আছি। হঠাৎ যেন মনে হলো আমার পায়ের থেকে চাদরটা যেন কেউ ওঠাচ্ছে। আমি মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়ি, আবার সে একই ব্যাপার। তারপর মনে হলো কেউ যেন আমার হাতটাকে ধরে আছে। আমি ভয়ে ঘুম থেকে উঠে বসে থাকি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোটা গায়ে নখের আঁচড়ের দাগ বা কামড়ানোর দাগ। যত দিন যায় এর অস্তিত্ব বাড়ির সবাই বুঝতে পারে। ঠিক রাত 2টো বাজলে আমরা বাড়ি থেকে বেরিয়ে উঠোনে সবাই মিলে বসে থাকতাম আর মোবাইলে হনুমান চালিসা লাগিয়ে রাখতাম। এরকম করে কত রাত জেগে কাটিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর একদিনের ঘটনা, আমার মামার ছেলে মানে আমার ভাই, তাদের বাড়িতে অনেক ঠাকুর আছে। সেখানে অনেক লোক আসে তাদের সমস্যা নিয়ে। তাই আমরা মামার বাড়ি যাই এবং সব কথা বলি। সব শুনে ভাই বলল বাড়িতে একটা পুজো করাতে হবে। ভাইয়ের কথা মতো আমরা বাড়িতে পুজো করি আর সবাইকে একটা করে মাদুলি পরতে বলি, বিশেষ করে আমাকে, কারণ দাদার যে মেয়েটা পছন্দ হয়েছিল তার মতো অনেকটা আমিও দেখতে। তারপর থেকে আমাদের বাড়ি বা আমার ওপর আর কিচ্ছু হয়নি। তবে দাদার কাকার 2 মেয়ে আছে। ওই দাদাটা আমাকে ছেড়ে কাকার 2টো মেয়ের ওপর ভর করে আর আবোল তাবোল বকে। তখন আমরা সবাই জানতে পারি যে দাদাকে ওর বাবা আর দিদি 2জন মিলে মেরে ফেলেছে। দাদার বাঁচার অনেক ইচ্ছে ছিল। কাকার বোনকে সে ভর করেছিল, তাকে আর কিছুতেই ছাড়তে চাইছিল না। সে শুধু বলতো আমি ওর সাথেই থাকবো আর ওকে বিয়ে করব, ওকে আমার সঙ্গে নিয়ে চলে যাব। সবাই বলতো এটা তোর বোন হয়, ওকে ছেড়ে দে। কিন্তু সে বলতো না, আমি ওকে ছাড়বো না, ওকেই আমি বিয়ে করব। এদিকে দাদা আমাদের সঙ্গে যেগুলো হয়েছিল আমরা কিন্তু কাউকে বলিনি। ওই দাদা ওর বাড়ির লোককে বলছে আমি একে ধরতে চাইনি, আমি ওকে ধরতে চেয়েছিলাম, মানে আমার নাম ধরে বলছে। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওদের বাড়িতে ঠাকুর আছে তাই আমি পারিনি। আর ওর গলায় মাদুলি আছে তাই পারবো না নিয়ে যেতে। যেদিন ও মাদুলি খুলে দেবে সেই দিন আমি ওকে আমার সঙ্গে নিয়ে নেব। এখনও আমার গলায় সেই মাদুলিটা আছে। আমার সঙ্গে এরপর থেকে আরও অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সব বলতে গেলে ঘটনাটা অনেক বড় হয়ে যাবে ভাই, তাই আর বলছি না। তারপর ওদের বাড়ির লোক সবাই সব শোনে। তারা অনেক ভয় পেয়ে যায় এবং তার জন্য গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসে। আর সেই মেয়েটিকে ঝাড়ফুঁক করে মাদুলি দিয়েছে। এখনও মাঝে মাঝে আমার মনে হয় কেউ যেন রাতের বেলায় আমার নাম ধরে ডাকছে। কখনো হাসির আবার কখনো কান্নার শব্দ শুনতে পাই। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে তোমার ওই সুন্দর মায়াবী কণ্ঠে শুনিও। আমি অপেক্ষায় থাকবো। ইতি তোমার প্রিয় শ্রোতা। থ্যাংক ইউ দিদি, আজকে চলে এসেছে তোমার ঘটনাটা। আশা করছি দিদির এই ঘটনাটাও তোমাদের ভালো লেগেছে। কিন্তু একজন বাবা পয়সার জন্য যে এমন করতে পারে এমন ঘটনা কিন্তু আগেও আমি শুনেছি। এরকম ভৌতিক রিলেটেড বিষয় না, কিন্তু পয়সা খরচা করবে না জন্য নিজের ছেলেকে মেরে ফেলেছে এমন ঘটনা কিন্তু আমার নিজের কানে শোনা। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আশা করি ভালো আছো। আমি এর আগে আরও 2টো ঘটনা তোমাকে পাঠিয়েছিলাম। তুমি সেগুলো 705 এবং 707 নম্বর এপিসোডে পড়ে শুনিয়েছিলে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আরও একটা ঘটনা লিখব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি। আর একটু ফ্রি আছি বলে লিখতে বসলাম। তো ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে। দাদা মানে আমার বাবার বাবা। তোমরা তো বড় ভাইকে দাদা বলো, সেই জন্য একটু বুঝিয়ে বললাম আর কি। তো ঘটনাটা 35 থেকে 40 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের পাশের গ্রামের নাম দেওহাটা। ওই দেওহাটা গ্রামের আবার কিছু ভাগ রয়েছে। তাদের মধ্যে একটা ভাগের নাম হলো কদিম দেওহাটা। ওই কদিম দেওহাটাকে আঞ্চলিক ভাষায় এখনও অনেক মানুষ কৌচাপাড়া বলে থাকে। তো এই কৌচাপাড়ায় এক লোক বাস করত, তার নাম ছিল ময়না। শুনে মেয়েদের নাম মনে হলেও সে মেয়ে ছিল না। সে লোকের আবার একটা পা খোড়া ছিল, যার কারণে তাকে সবাই ময়না খোড়া বলেই চিনত। তো সেই লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়। আর রেল লাইনটা ছিল আমাদের গ্রামের মধ্যেই। আজও লোক অবসর সময়ে
ওই রেল লাইনে ঘুরতে আসে। এই যে ময়না নামের লোকটাকে নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, একে নিয়ে মূল ঘটনাটা। বাকি ঘটনাটা আমি আমার দাদার ভাষাতেই বর্ণনা করছি। আমরা সেদিন বিকেলবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রেল লাইনে গিয়েছিলাম, আর মাঝে মাঝে রেল লাইনে যেতাম, অনেক রাত পর্যন্ত আড্ডা দিতাম। বলে রাখা ভালো অমিতদা যে রেল লাইনটা ছিল আমার দাদার বাসার পেছনের বড় জমি, তারপরেই। তাই সেখানে রাত বিরতে আড্ডা দিলেও পাড়ার ছেলে বলে কেউ তেমন কিছু বলতো না। তো তারপর আমার দাদা বলল, আমরা সেদিন 4 জন ছিলাম। ওই ময়না নামের লোকটাকে নাকি রাত্রিবেলা রেল লাইনে দেখা যায়, অনেকেই দেখেছে, তবে আমি এই প্রথমবারই দেখেছিলাম। ওই দিনও আমরা রাতের বেলা আড্ডা দিচ্ছিলাম এবং মাংস আর রুটি বাসা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম রেল লাইনে বসে খাবো বলে। যেহেতু বিকেলে বেরিয়েছিলাম, আমরা ভেবেছিলাম বিকেলে একটু ঘুরে রাতের দিকে রেল লাইনে বসে তারপর বাড়ি ফিরে যাব। আমাদের আড্ডা দেওয়ার শেষ পর্যায়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিব। তখনই আমরা খেয়াল করলাম আমাদের থেকে বেশ কিছুটা দূরে একটা লোক রেল লাইনের খাদ বেয়ে একটু নিচে নেমে গেল। আমরা বুঝলাম যে বাথরুম করতেই নেমেছে, কারণ তখন সবাই ঝোপঝাড়ে এসব কাজ সেরে নিত। তো আমরা উঠে দাঁড়াই ফিরে যাওয়ার জন্য। আমাদের কাছে ঘড়ি ছিল না, তবুও রাত আন্দাজ করি 9টার ওপর বেজেছিল, কারণ এশার নামাজের আজান অনেক আগেই দিয়েছিল। আমরা যখন বাড়ির পথে হাঁটতে থাকি, তখন এই লোকটার পাশ দিয়ে যেতে হয়, যাকে খাদে নেমে যেতে দেখেছিলাম। তাকে ক্রস করে একটু সামনে এগোবার পর আসার সময় হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। এত অন্ধকার যে কেউ কারোর হাতও দেখতে পাচ্ছিলাম না। আমার স্পষ্ট মনে আছে আকাশে জ্যোৎস্না ছিল, কিন্তু হঠাৎ এত অন্ধকার হলো কিভাবে? আমরা সবাই ভয় পেয়ে গেলাম। হঠাৎ পেছন থেকে খনা গলার আওয়াজ শুনতে পেলাম। কিরে, মাংস নিয়ে এসেছিস? একটু দিয়ে খাই। আমরা মাংস পুরোটা খেয়ে শেষ করতে পারিনি, কিছুটা বেঁচে গিয়েছিল। সেগুলো নিয়েই বাড়ির দিকে ফিরছিলাম। আমরা ভয় পেয়ে যাই আর ভাবতে থাকি কি করব। তখন পেছন থেকে আবার শুনতে পাই, কিরে, দে না একটু মাংস, মাংসই তো চেয়েছি। আমার বুঝতে বাকি থাকে না যে এটা সেই কৌচা পাড়ার ময়না ন্যাংরা। আমি তখন বলে উঠি, এই কেউ পেছনে তাকাস না, আর যারা সিগারেট খাস তারা সিগারেট ধরা, আর দেশলাইটা আমার কাছে দে। তারপর আমি দেশলাইটা হাতে নিয়ে জ্বালিয়ে পেছনে ছুরি মারি আর বলি, তুই তো সেই কৌচা পাড়ার ময়না ন্যাংরা। এরকম নাকি 3 বার বললে অশরীরই তেমন কিছু করতে পারে না, এটা শুনেছিলাম। আমি সেটাই করলাম। হঠাৎ কি হলো, আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো আমাদের পেছনে আর কেউ নেই। দূরে আমরা দেখতে পাই কিছু একটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আমরা হাঁপ ছেড়ে বাঁচি, তারপর বাড়ি ফিরে আসি। এরপর আর কিচ্ছু হয়নি। তো দাদা, এই ছিল ঘটনা যেখানে এটা ঘটেছিল। সেই জায়গাটা এখনও আছে, তবে আগের মতো শুনশান নেই। আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে, তবে রেল লাইন সেহেতু অনেক মানুষ কাটা পড়ে। রাত বিরেতে আমিও যাই মাঝে মাঝে রেল লাইনে, তবে তেমন কিছু দেখিনি এখনও। তো দাদা, ঘটনাটা আমিও আর 5 বছর আগে শুনেছিলাম, আমারও খুব একটা মনে নেই। অনেক পয়েন্ট হয়তো বলতে ভুলে গেছি। তুমি তোমার মতো করে একটু গুছিয়ে নিও, আর ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে মোয়াজবিন, থার্ড কমেন্ট করেছে রিক মণ্ডল। 3 জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে মোহিনী পাল, অনন্যা ভৌমিক, অমিত মল্লিক, বনানী রয়, অন্তিম স্যাড মোমেন্ট, সাগর সাহা, সুমিত ঘোষ, সুস্মিতা শিকারী, দিলশাদ আহমেদ, মনিকা ত্রিপুরা, রাহুল বর্মন, সঙ্গীতা মজুমদার, প্রিয়াঙ্কা চক্রবর্তী। লিখেছে, হাই দাদা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে স্নেহা হালদার, রেখা পাসমান, এমডি নসিদ, নন্দিনী রয়, আশিস খান, পম্পা মহন্ত, রাহুল বর্মন, সুমিত ঘোষ, সুদীপ্ত ব্যানার্জি, এসকে আরাফুল হোসেন, অমিতা ঠাকুর, পাপড়ি দোলা, সুমন্ত সিং, প্রভাস বৈদ্য, শিল্পা চ্যাটার্জি, ববিতা অধিকারী, মলাই চক্রবর্তী, প্রতিমা রয়,
সন্দীপ হোর, রৌনক দত্ত, প্রদীপ হেলা লিখেছে আমার নামটা নিয়েও আয়ুষ। হ্যালো আয়ুষ। তারপরে কমেন্ট করেছে প্রতিমা রয়, অর্পিতা কর্মকার লিখেছে একবার নামটা হ্যালো করে বলতে। হ্যালো অর্পিতা। তারপরে কমেন্ট করেছে সান রয়, অভিজিৎ দাস, শঙ্কর চক্রবর্তী, কার্তিক সাহা, কণিকা সাহা, এমডি মন, দেবর্ষী গাঙ্গুলি, জ্যোতি পাণ্ডে, রিকা, জয়ন্তী পাণ্ডে, অঞ্জলি মণ্ডল, আদিবা মিম, সুপ্রিয়া মণ্ডল, দেবস্মিতা বোস, দেবাশিস বোস, মিষ্টু, মৌ সাহা, শুভজিৎ দাস, আশিস চক্রবর্তী, জবা দেবী, সুমি মুখার্জি, মধু, সংঘমিত্র রয় লিখেছে খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।